বেশি খারাপ লাগছে? পুতুল বেডের সাথে হেলে আধশোয়া হয়ে বসে বলল। না। কিছু খাবে? ফল কেটে দেই? পুতুল নাকচ করে বলল। আহা, কিছু খাবো না। আপনি তো কিছুই খেলেন না। আমি অফিস থেকে খেয়ে নেব। পুতুল আর কিছু বলল না। এটা স্বাভাবিক। বিগত কয়েক মাস ধরেই জায়ান খাওয়ায় অমনোযোগী হচ্ছে। পুতুল আজকাল খুব একটা রান্নাবান্না করতে পারে না। মূলত দাঁড়িয়ে থাকতে খুব কসরত করতে হয়। জিহানেরও কোনো যত্ন খুব একটা নিতে পারে না। এই যে জায়ান এখন জিহানকে নিজের সাথে অফিসে নিয়ে যাচ্ছে, সেটা শুধুই পুতুলের জন্য। পুতুল অসুস্থ। জিহান বাড়িতে থাকলে পুতুলকে কারণে অকারণে বিরক্ত করবে বলে জিহানকে নিজের সাথে নিয়ে যাচ্ছে, যেন পুতুলকে উত্ত্যক্ত করতে না পারে। জিহানকে রেডি করিয়ে দেওয়ার পর জায়ান নিজে রেডি হতে দাঁড়িয়েছে। জিহান মায়ের দিকে গিয়ে পুতুলের সাথে শরীর ঘেঁষে বসলো। পুতুল মলিন মুখে হেসে ফেলল। হাত বাড়িয়ে জিহানকে নিজের দিকে টেনে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে দুই গালে কয়েকটা চুমু দিয়ে বলল। আব্বু, তুমি আম্মুর সাথে থেকে যাও, যেতে হবে না। জিহান জায়ানের দিকে চাইল। জায়ান আর চোখে জিহানের দিকে দেখল। থাক, ছেলেটা আজকাল খুব চঞ্চল হয়েছে। ওর মা অসুস্থ হলো আর ওর চঞ্চলতাও বাড়লো। বাড়িতে একা থাকলে তোমাকে বিরক্ত করবে। বিরক্ত করবে না। না, গতকালও তো রেখে গিয়েছিলাম। কি করলো? তোমাকে সারা ড্রয়িং রুমে মেঝে মুছতে হলো। পুতুল হেলে বসে রইল। কালকেও রেখে গিয়েছিল জিহানকে। তখন সে ক্রিকেট ব্যাট দিয়ে খেলতে গিয়ে ড্রয়িং রুমে থাকা ফিশ অ্যাকোরিয়াম ভেঙে ফেলেছে। শেষে পুরো অ্যাকোরিয়ামের পানি পুতুল পরিষ্কার করেছে। পুতুল অপলক দৃষ্টিতে জায়ানের দিকে তাকিয়ে রইল। লোকটা এখন বাড়ির কাজও করে, আবার অফিসের কাজও করে। ধৈর্য শক্তি বেশ আছে। জায়ান রেডি হয়ে জিহানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পিছু ঘুরে চাইল। অসুস্থতায় জীর্ণ শীর্ণ মুখটা দেখেই তার ভেতরটা ধক করে উঠল। পুতুলকে একা বাড়িতে রেখে যেতে তার ইচ্ছে করছে না, কিন্তু কি করার। রোজ রোজ তো আর অফিস কামাই দেওয়া যায় না। এখন সপ্তাহে প্রায় 3-4 দিন করেই অফিস কামাই দিচ্ছে। ওদিকে অফিসের অনিয়ম হলে আবার ইফাত ওত পেতে থাকে। কিভাবে জায়ানকে একটু হেনস্থা করা যায়। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে জায়ান ধীমে সুরে বলল। যদি বেশি খারাপ লাগে আর কিছু দরকার পড়ে তাহলে একটু ফোন করো। পুতুল নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ল। জায়ান আর কিছু বলল না। চুপচাপ জিহানকে নিয়ে বেরিয়ে গেল। জায়ান জিহানকে নিয়ে অফিসে ঢুকলো। লিফটে উঠে 5 তলার বাটনে চাপলো। লিফট এসে 5 নাম্বার ফ্লোরে থামলো। জিহানকে নিয়ে বেরিয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার পথে দেখা হলো সাজিদ তালুকদারের সাথে। কি রে জায়ান, এত দেরি? আসলে কাকাই, পুতুল অসুস্থ। আবার জেহানকে রেখে এলে ওর মাকে খুব বিরক্ত করতো, তাই। কতবার বললাম বাড়ি ফিরে চল। ভাবি যা করেছে করেছে, এখন আর এত জিদ ধরে থাকলে হয়? মিটিং শুরু হবে কখন? বাবা এসছে? সাজিদ তালুকদার বুঝলো জায়ান কথা এড়িয়ে যাচ্ছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। ভাইয়া তার কেবিনেই আছে, আর মিটিং শুরু হতে আরো আধা ঘন্টা সময় দেরি আছে। আচ্ছা। বলেই জিহানকে নিয়ে তার কেবিনের দিকে হাঁটা ধরলো। কেবিনে এসেই জিহানকে তার চেয়ারে বসিয়ে দিয়ে বলল। তুমি এখানে একটু বসো, বাবা আসছে। জিহান মাথা নাড়ল। তবে জায়ান নিশ্চিন্ত হতে পারল না বোধ হয়। যদি একা একা বেরিয়ে যায়, সে ভয়েই পকেট থেকে ফোন বের করে জিহানের হাতে দিল। এবারে যদি বাইরে সুনামিও বয়ে যায়, তাও জিহান বেরোবে না। কথাটা ভাবতেই হেসে ফেলল জায়ান। এরপর নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তার কেবিনের সামনের পিয়নকে বলল জিহানকে নজরে রাখতে, যেন কোথাও যেতে না পারে। কেবিন থেকে বেরিয়ে সে তার মিটিং রুমে এলো। পুরনো দুদিনের জমা ফাইলগুলো ভালো করে দেখে নিল। ক্লায়েন্টের সামনে ভুল করা যাবে না। মিটিং রুমের সামনে প্রায় 15 জন মানুষ মিটিংয়ে ফোকাস করছে। তবে জায়ানের নজর জিহানের দিকে। মাটিতে বসে আছে। এ নিয়ে কতবার যে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়েছে তার কোনো হিসেব নেই। বারবার ওই মেঝেতে বসে পড়ছে। আশেপাশের ক্লায়েন্টদের ফিমেল সেক্রেটারি গুলো কেমন জিহানের দিকেই তাকিয়ে আছে। 2-1 জন আবার ফোন বের করে ছবিও তুলছে। বিষয়টা ভালো লাগলো না জায়ানের কাছে। কয়েকজন আবার বলাবলিও করছে। জায়ান আর সহ্য করতে পারল না। এবারে না নজর লাগে, এমনিতেই তো অসুস্থ থাকে বেশিরভাগ সময়তেই। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মেঝে থেকে জিহানকে টেনে তুলল। প্যান্ট ছেড়ে ময়লা পরিষ্কার করে নিজের সাথে জড়িয়ে নিয়ে চেয়ারে বসলো। জিহান জায়ানের কোল থেকে নামতে মুচড়া মুচড়ি করতেই জায়ান তাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে বলল। জেহান,
বাবা প্লিজ একটু বসো, বাবা বিরক্ত হচ্ছে। জিহান মাথা তুলে তাকালো জায়ানের পানে। বাবার শান্ত চাহনি দেখে থেমে গেল। সেভাবেই শান্ত হয়ে জায়ানের কোলেই বসে রইল। জায়ান রান্না করছে, পুতুল আর জিহান দুজন দুই পাশ থেকে ঘিরে রেখেছে তাকে। জিহানের হাতে চকলেট আর পুতুল শুকনো মুখে দাঁড়িয়ে আছে দেখে জায়ান তাকে মৃদু ধমক দিয়ে বলল। তোমাকে বললাম না সোফায় গিয়ে বসো, কথা কেন শুনছো না? পুতুল কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনি শুধু শুধু রান্না করতে এলেন, আমি পারতাম রান্না করতে। হ্যাঁ, জানা আছে কত পারতে। এখনো তো গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছো, এরপর আবার রান্না করবে? পুতুল নিশ্চুপ হয়ে গেল। কথা ভুল বলেনি, কি এক যন্ত্রণা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। অথচ প্রথমবার কত কাজ করেছে। এবারে হয়তো জায়ান নামক লোকটা খুব আদরে রাখছে বলেই এত সমস্যা। অতি সুখে তার এই দশা। ভাবতেই মৃদু হেসে ফেলল। তাকে হাসতে দেখে জায়ান খুন্তি নাড়তে নাড়তে প্রশ্ন করলো। হাসছো কেন? হাসি একটা কথা ভেবে। জিহান যখন পেটে ছিল তখন তো আপনার নানা বাড়িতে থাকতাম। তো সেখানেই জোহরা নানু করতো কি, আমাকে কাজ করতে দিত না। মা কাজ করতে দিত বলে হঠাৎ মা অসুস্থ হলো। তখন আমি অনেকগুলো জামা কাপড় কেচে ছাদে গিয়েছিলাম, নিয়ে গিয়েছিলাম রোদে মেলে দিতে। ছাদ থেকে নামতে সময় সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়েছিলাম। সে কি আমার চিৎকার! তখন বোধহয় জিহান আমার পেটে ৭ মাসের ছিল। তাও ওর কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। উল্টো কষ্ট আমারই হয়েছিল। তাও অল্প ২ দিন বাদেই পুরো সুস্থ হয়ে গিয়েছিলাম। আর এখন আপনি তো আমাকে কোনো কাজই করতে দেন না। তাও কেমন দেহ নড়বড়ে হয়ে গেছে। অসুস্থতায় শরীর মুড়ে যাচ্ছে যেন। জায়ান মন দিয়ে শুনল পুতুলের কথা। সিঁড়ি থেকে পড়েও গিয়েছিল? তাহলে তো অনেক বড় একটা দুর্ঘটনা। তখন পুতুল বা জিহানে যে কোনো কিছুই হতে পারত। একবার নজর ঘুরিয়ে জিহানের দিকে তাকালো। যদি কিছু হতো, তাহলে এই ছোট তোতা পাখিটাকে কি আর জায়ানের দেখা হতো? হয়তো হতো না। সে ভাবনা থেকে বেরিয়ে চুলায় থাকা কড়াইয়ের দিকে নজর রেখে বলল। তুমি পড়ে গিয়েছিলে তো, এই জন্যই ওর মাথায় গন্ডগোল। শেষের বাক্যটা জায়ান আঙ্গুল দিয়ে জিহানকে দেখিয়ে বলল। পুতুল ফিক করে হেসে ফেলল। জিহান ফ্যালফেল করে বাবা মায়ের পানে চেয়ে। অভিমানে সে টইটম্বুর। মুখ কালো করে রান্নাঘরের গ্রিলের উপর থেকে নেমে কুটুর মোটর পায়ে রান্নাঘর ত্যাগ করলো। পুতুল ঘাড় ঘুরিয়ে একবার তার প্রস্থান দেখল। জায়ান হেসে বলল। মেয়েদের মতো কথায় কথায় রাগ করে। আপনার ছেলে ইদানিং একটু বেশি জেদি আর চঞ্চল হয়েছে। হুম হুম, ওই শুরু থেকে ছিল শুধু তোমার সামনে প্রকাশ করতো না ভয়। এখন তো খুব একটা মারো না, তাই তোমার সামনে চঞ্চলতা দেখায়। পুতুল মাথা নাড়ল। হয়তো পুতুল আজকাল তাকে খুব একটা শাসন করে না বলেই জিহান যেন একটু সাহস পেয়েছে। জায়ান ঢাকনা দিয়ে তরকারির কড়াই ঢেকে দিয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ থেকে একটা আপেল বের করে ভালো করে পানি দিয়ে ধুয়ে পুতুলের হাতে দিয়ে বলল। পুরোটা শেষ করো। পুতুল একবার আপেলটা দেখে পরক্ষণেই নাক ছিটকে বলল। খাবো না এখন। তাড়াতাড়ি শেষ করো। পুতুল কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই জায়ান শান্ত চোখে পুতুলের দিকে তাকিয়ে বলল। এমন না যে আমার বাড়িতে কোনো কিছুর কমতি আছে। ফ্রিজ ভর্তি ফল খাবার আছে, বলার আগে সব কিছু এনে দিচ্ছে। এরপরে যদি আমার বউ আর ছেলে মেয়ে এগুলো এমন পাটখাটির মতো হয়, তাহলে বলো এগুলো কি মানা যায়? পুতুল কিছুক্ষণ আপেলটার দিকে চেয়ে রইল। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জায়ান ফের নরম গলায় বলল। তাকিয়ে না থেকে খাও। এমনিতেই গত সপ্তাহে ডক্টর বলেছে তোমারও বেবির প্রোটিন ঘাটতি আছে, তাই প্লিজ নিজেকেও বেবিকে ফিট রাখতে খাও। পুতুল হেসে একটা কামড় বসালো আপেলে। ঘাড় ঘুরিয়ে রান্নাঘর থেকে উকি দিয়ে জিহানকে খুঁজল। জায়ান তার অর্থ বুঝতে পেরে বলল। নবাব এখন নির্ঘাত ঘরে গিয়ে ফোন নিয়ে বসেছে। জায়ান কথাটি শেষ করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। চুলার আগুন নিভিয়ে দিল। রান্না কমপ্লিট, সবকিছু গুছিয়ে পুতুলকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। জায়ান সোফায় শরীর এলিয়ে পুতুলকে বলল। আজ দাদির সাথে কথা হলো, জুবাইরের ফোন দিয়ে বলল এসে কিছুদিন তোমার কাছে থাকবে। পুতুল কথাটা শুনে খুশি হয়ে বলল। আমি আরো ভাবছিলাম আপনাকে দাদির কথা বলবো। অনেক দিন দেখা হয় না। শুধু গতবার ঝুমুর আপার বাড়িতে দেখা হয়েছিল। জায়ান মাথা নাড়ল। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। জায়ান উঠে গিয়ে দরজা খুলতেই দেখল তার বাবা ও জোবাইর এসেছে। ইরফান তালুকদার হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। জায়ানকে ব্রুকুচকে জোবাইরের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করলো, হয়েছে কি? জোবাইর ঘাড় এদিক ওদিক দুলিয়ে কিছু হয়তো বোঝালো, তবে জায়ান পুরোটা বুঝতে পারেনি। ইরফান তালুকদার রাগান্বিত চোখে একবার জায়ান
ও একবার জোবাইরকে দেখে কথা চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে শান্তি তোরা দিবি না বলে পণ করেছিস? জায়ান আহাম্মকের মতো বাবার দিকে চাইলো। পুতুলও কেমন না বোঝার দৃষ্টিতে একবার স্বামী, তো একবার দেবর, তো একবার শ্বশুরকে দেখছে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছে ইরফান তালুকদার বসে বসে রাগে ফুঁসছে। জায়ান অবাকতা প্রকাশ করে বলল। কি হয়েছে? ইরফান তালুকদার রাগে গজরাতে গজরাতে বলল, তুই ভাই জুট করে এসব করছিস না? তোদের মা ছেলেদের মাঝে আমাকে ফাঁসাচ্ছিস কেন হতচ্ছাড়া? আরে কি হয়েছে বলবে তো? ইরফান তালুকদার জোবাইরকে দেখিয়ে ক্ষুব্ধ মেজাজে বলল। এই আম্মক ওর মাকে বলেছে ও নাকি কোন মেয়েকে পছন্দ করে। সেই শুনে লুফাধা সেই শুনে লুৎফা বাড়ি মাথায় করছে। জায়ান এবারে হয়তো কিছুটা বুঝলো। স্বাভাবিক দৃষ্টিতে একবার জোবাইরকে দেখে বাবার উদ্দেশ্যে বলল। মা কি বলছে? মরে গেলেও ওই মেয়েকে বাড়িতে তুলব না। জায়ান ফস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। জানতো এমন কিছুই হবে। জোবাইর শুধু নির্বিকার চিত্তে সোফার এক কোণে বসে আছে। জায়ান শান্ত গলায় বলল। সমাধান কি? ইরফান তালুকদার দ্রুত গলায় জবাব দিয়ে বলল। মেয়েটা কেমন, মানে ব্যাকগ্রাউন্ড? জায়ান বাবাকে আশ্বস্ত করে বলল। যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খোঁজো তাহলেও মায়ের অপছন্দের তালিকায় প্রথম সারিতে থাকবে। আর যদি মন মানসিকতার কথা বলো তাহলে তোমার পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকবে। ব্যাস, ইরফান তালুকদার যা বোঝার বুঝে গেল। একবার জোবাইরের মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমার আর কি বলার আছে? তোর ভাই পছন্দ করেছে ও মেয়েটাকে নিয়ে সংসার করবে, ও খুশি থাকলেই হবে। আমি কখনোই কারো পছন্দকে প্রত্যাখ্যান করিনি। যেমন জুরুমুরের বেলায় আমি নিজের দায়িত্ব পালন করেছি, তেমনই তোকেও আমি মাঝপথে ছেড়ে দিইনি। আর না জুবায়েরকে দেব। যার যাকে ভালো লাগে তাদের ইচ্ছেতেই আমার ইচ্ছে। মেয়েটা যদি ভালো হয় তবে আমার আপত্তি করার কিছুই নেই। জায়ান মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে বলল। মেয়েটি এমনিতে খুব ভালো, শিক্ষিতা, বুদ্ধিমান। তবে বাবা মা কেউ নেই, ভাই আছে, একটা ভাইয়ের কাছেই থাকে। টিউশনে করেই নিজের খরচ চালাচ্ছে। তাহলে এক কাজ করিস, কাল তুই আমি আর তোর কাকাই গিয়ে মেয়েটাকে দেখে আসবো। সব ঠিক থাকলে সামনে বিয়ের কথা বলবো। তার কথা শেষ হতেই জোবাইর চঞ্চল স্বরে বলে উঠল। কাল কেন? এখনই যাই না বাবা। জায়ান শান্ত চোখে তার দিকে তাকালো। ইরফান তালুকদার কটমট চোখে ছেলের দিকে তাকালো। রাশভারী কণ্ঠে চেঁচিয়ে বলল। ওকে, আমার সামনে থেকে যেতে বল জায়ান, নয়তো একটা জুতোর বাড়িও মাটিতে পড়বে না। জোবাইর যেন ছটফট করে উঠল। সেই তো কাল যাবেই, আজ গেলে কি সমস্যা? শুভ কাজে দেরি করতে আছে, শুধু শুধুই সময় নষ্ট। আবারও বুকে সাহস সঞ্চয় করে বলল। কাল তো যাবেই, আজ গেলে কি সমস্যা? জোবাইর, মাথা খারাপ আছে? এখন বাজে কয়টা? রাত 11টা। আক্কেল জ্ঞান কি সব গলে গেছিস? অপমানে জোবাইরের মুখটা থমথমে হয়ে গেল। থমথমে মুখে সোফা থেকে উঠে নিজের ঘরে চলে গেল। জায়ান শান্ত চোখে তার প্রস্থান দেখল। আজ তো বদমাইশ হয়েছে একটা। জোবাইর যেতেই ইরফান তালুকদার জায়ানকে বলল। দেখ, তোর মা কিন্তু কিছুতেই মানবে না এই বিয়ে। অতএব বিয়ের পর জুবায়েরকে বউ নিয়ে তোর বাড়িতেই থাকতে হবে। আর কিছুতেই যেন তোর মা না জানে যে আমি নিজে ব্যবস্থা করে ওর বিয়ে দিয়েছি। জায়ান সম্মতি দিয়ে বলল। সমস্যা নেই, এমনিতেও আমার বাড়ি ফাঁকাই থাকে। আর মায়ের সাথে তো আমার কথাই হয় না। চিন্তা করো না, মা জানবে না। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। কাল তাহলে আমরা ও বাড়ি যাচ্ছি। পুতুল, তুমি আমার সাথে চলো। পুতুল ক্লান্ত মুখে হালকা হাসলো। জায়ান নির্লিপ্ত চোখে পুতুলের দিকে তাকিয়ে আছে। আজকাল মেয়েটা হাসার চেষ্টা করে হয়তো। হাসলে একজন মানুষকে এত সুন্দর লাগে? এ অবস্থায় আবার বাড়ি যাব? মানুষ দেখলে কি ভাববে? মানুষের কথা আমার কোনো কালেই কিছু যায় আসে না, এখন আসবে না। না, তবুও আমার নিজের কাছে কেমন যেন লাগবে। এই উঁচু পেট নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। তাছাড়া আমিও যদি চলে যাই তাহলে বউ বরণ করবে কে? জায়ান শুকনো মুখে বলল। প্রয়োজন পড়ে আমরা ওদের আগে আসবো। আরে, আপনি বুঝতে চাইছেন না কেন? এখন আমার যাওয়াটা সহজ না, মানে সাজে না এটা। জায়ান বেডে বসে পড়ল। জিহান ফ্যালফ্যাল করে চেয়ে আছে বাবার মুখের দিকে। সে বিরক্ত, চরম বিরক্ত সে। থাক তাহলে, আমি থেকে চাই। পুতুল বিরক্তিতে সূচক শব্দ করে বলল। পাগল লোক, যান তাড়াতাড়ি রেডি হয়ে যান, দেরি হয়ে যাচ্ছে। তুমি একা বাড়িতে থাকবে? যদি কিছু হয়? থাক, এত রিস্ক নেওয়ার দরকার নেই।
সকালে তো পেট ব্যথায় কাতরাচ্ছিলে। পুতুল হাতের জামা কাপড় ভাঁজ করে বেডে রেখে জায়ানের সামনে এসে দাঁড়ালো। নিজের দুই হাতের আঁচলায় জায়ানের মুখটা নিজের দিকে তুলে মুখে হাসি রেখে মিহি গলায় বলল, হয়তো জীবনে আমি বড় কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই আপনার মতো একজন স্বামী পেয়েছি। যদি জানতাম আপনার কাছে এলে আমি এতটা যত্নে থাকবো, তাহলে হয়তো আরেকটু জোর দিয়ে আপনাকে খুঁজে বের করতাম। আমার প্রত্যেকটা তাহাজ্জুদের ফল হয়তো আপনি। আমার প্রত্যেকটা চোখের পানির বদলে আল্লাহ আপনাকে আমায় দিয়েছে। আমার 7 জনমের এক অমূল্য পাওয়া আপনি। বলতে বলতেই তার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল জায়ানের মুখে। জায়ান ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি রেখে পুতুলকে কিছুটা নিজের দিকে টেনে বলল, আমি মানুষটা কেমন জানি না, বাইরের মানুষের কাছে যেমনই হয় না কেন, আমি আমার মা, স্ত্রী, সন্তানদের কাছে একজন আদর্শ ছেলে, একজন আদর্শ স্বামী আর একজন বন্ধুসুলভ বাবা হওয়ার চেষ্টা করি সবসময়। নিঃসন্দেহে আপনি আমার কথার সাথে কাজে মিল রেখেছেন। জায়ান পুতুলের ফুলো পেটে টুপ করে একটা চুমু দিয়ে বলল। কি জানি। পুতুল জায়ানকে নিজের থেকে ছাড়িয়ে জিহানকে বসা থেকে দাঁড় করিয়ে তার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন, নয়তো ভাইয়া আপনাদের ফেলেই বউ নিয়ে চলে আসবে। জায়ান হাসলো। জোবাইরকে দিয়ে এটা অবিশ্বাসের কিছুই না। ওই ছেলে সকাল থেকেই তাড়া দিচ্ছে। একটা মানুষ এতটা বিয়ে পাগল হতে পারে? রাত থেকে এই নিয়ে 40 বারের বেশি জিজ্ঞেস করে ফেলেছে যে তারা কখন বেরোবে। শেষে ইরফান তালুকদার মাঝরাতে জুতো হাতে তেড়ে গিয়েছিল জোবাইরকে মারতে। জায়ান উঠে কাবার থেকে জামা কাপড় নিতে নিতে খুব আফসোসের সুরে বলল, যদি ওর মতো এমন পাগলামি করতে পারতাম, তাহলে আরও কয়েক বছর আগেই বউ পেয়ে যেতাম। পুতুল বাঁকা চোখে তাকে দেখে বলল, তাহলে কপালে ওরকম একটা বেহায়া সুবর্ণচূড় তো। জায়ান এগিয়ে এসে টুপ করে পুতুলের গালে একটা চুমু দিয়ে সরে গেল। হেসে বলল, কিন্তু কপালের ভাগ্যে তো তোমার মতো একটা খরুশ মহিলা ছিল, আর সে জুটে গেল আমার কপালে। পুতুল চোখ রাঙিয়ে তাকালো তার দিকে। জায়ান ওয়াশরুমে যেতে যেতে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই, আমি ভয় পাই নাকি? পুতুল চোখ ছোট ছোট করে বলল, ভয় পান না? না। তুমি কে, বাগনা ভাল্লুক? পুতুল তার কথাকে পুরোপুরি এড়িয়ে বলল। ওগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? জায়ান পেছনে ঘুরে তাকিয়ে বলল, চেঞ্জ করতে যাচ্ছে। বাথরুমে? পুতুলের এমন বোকা বোকা প্রশ্নে জায়ান অবাক হলেও পরক্ষণেই দুষ্টু হেসে বলল, তাহলে কি তোমার সামনে চেঞ্জ করব? দেখতে চাইছ? জিহানকে ওদের দাদুর কাছে পাঠিয়ে দাও, তাহলে আমি দেখাই। বলেই জায়ান আবারও পেছন ঘুরে তার দিকে এগিয়ে আসতে নিল। পুতুলের মাথা ঘুরে এলো। এই কি বেলাজ বেহায়া পুরুষ মানুষ! আবারও নিজের প্রশ্নে নিজেই নিজেকে গালি দিতে লাগলো। অমন করে বললে তো এগুলো বলবেই। জায়ান জিহানের দিকে চেয়ে বলল, যদি এর আগে বহুবার দেখেছ, তবে অনেকদিন হলো তো দেখো না, তাই হয়তো দেখতে চাইছো। ওয়েট, এখনই দেখাচ্ছি। আব্বু গিয়ে দেখো তো তোমার দাদু কি করছে। জিহান ধপ করে বেডে বসে মুখে 2 হাত গুজে অভিজ্ঞদের মতো মুখটা গোমড়া করে বলল, না, আমি গেলেই তুমি আরো রেডি করবে রেডি হতে। ইউ স্টুপিড ম্যান, গো নাও, রেডি হও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জায়ান চোখ বড় বড় করে চাইল জিহানের দিকে। এগিয়ে গিয়ে হাতে জামা কাপড় বেড়ে রেখে জিহানের টি শার্ট খামচে ধরলো ঘাড়ের দিক থেকে। বেড থেকে উঠিয়ে নিল। এরপর ঝুলন্ত অবস্থায় জিহানের টি শার্ট এক হাতে খামচে ধরে ঝোলাতে ঝোলাতে দরজার সামনে গিয়ে নামিয়ে দিল। জিহানকে দরজার কাছে দাঁড় করিয়ে প্যান্টের পকেটে এক হাত গুজে শান্ত চোখে ছেলে দিকে চাইল। গেট আউট অফ মাই রুম নাও। তোমার দাদুর কাছে যাও, তোমাকে এখন এই ঘরে অ্যালাউ করা যাবে না। জিহানও চোখ পিটপিট করে চেয়ে আছে বাবার মুখের দিকে। জায়ান শান্ত গলায় বলল, বলেই শব্দ করে দরজা আটকে দিল ভেতর থেকে। জিহান কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে রাগে জোরে মাটিতে পা দিয়ে লাথি দিয়ে রাগে ফসফস করতে করতে চলে গেল চাচুর ঘরের দিকে। পুতুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে জায়ানের দিকে। অবিশ্বাস্য প্রকাশ করে বলল, এভাবে কেন ওকে নিয়েছিলেন? যদি পড়ে যেত? জায়ান তার কথাকে গ্রাহ্য করল না। সে তো ধীর পায়ে এগোতে লাগলো পুতুলের কাছে। জায়ানের এমন ভাবগতি বুঝতে পুতুলের সময় লাগলো না। কপাল কুঁচকে বলল, কি হয়েছে? হবে কি? প্রেম নিবেদন। একদম কাছে আসবেন না, খবরদার। জায়ান একেবারে পুতুলের সাথে মিশে দাঁড়ালো। ঘোর লাগা কণ্ঠে বলল, 2 মাস ধরেই তো আছে, তাতে হচ্ছে না। অবশ্য আজ তুমি নিজেই তো দেখতে চাইছো, দেখাবো। পুতুলের কান গরম হয়ে গেল। আমতা আমতা করতে করতে বলল। দেখুন। পুতুলকে তার পুরো কথা শেষ করতে না দিয়েই জায়ান বলে উঠল,
এখন আবার তুমি দেখাতে চাইছো? আমার কিন্তু কোনো আপত্তি নেই, দেখাও। অসভ্য পুরুষ মানুষ, দিন দুপুরে কি শুরু করেছেন? আরে ভালোবাসার জন্য আবার দিন রাত লাগে নাকি? যখন মুড হবে তখন রাত মনে হবে। পুতুল চোখ মুখ খিচিয়ে একটু চেঁচিয়ে বলল। সরুন সামনে থেকে, কাজ আছে আমার। না, এখন কোনো কাজ নেই। বলেই পুতুলকে অতি সাবধানের সহিত কোলে তুলে নিল। পুতুল ভরকে গিয়ে বলল। কি করছেন? একসাথে গোসল করব। আরে বেহায়া লোক, নামায়। পুতুল বেডে বসে আছে আর জায়ান হেয়ার ড্রায়ার দিয়ে পুতুলের লম্বা চুলগুলো শুকিয়ে দিচ্ছে। আপনি তৈরি কেন হচ্ছেন না? দেরি হবে তো। জায়ান নিজের কাজে মন দিয়ে শান্ত গলায় বলল। হোক, বিয়ে জোবাইরের, আমার না। কবুল বলার সময় ও থাকলেই হবে। পুতুল ঝটকা দিয়ে দূরে সরে বসলো। লম্বা চুলগুলো খোপা করতে করতে বলল। তাড়াতাড়ি রেডি হন। আরে বেয়াদব বউ, ভেজে চুলগুলো কেন বাঁধছ? ঠান্ডা লাগবে তো। লাগবে না, আপনি যান। এমন সময় দরজা করা পড়তেই জায়ান ভেজা চুল ছাড়তে ছাড়তে এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দিতেই হুড়মুড় করে ভেতরে ঢুকলো জোবায়ের ও জিহান। জায়ান ভ্রুকুচকে দুজনের দিকে চাইলো। জোবায়ের একবার জায়ানকে দেখে গোমরা মুখে বলল। আমার বিয়ে বলেই কি তোমার এত অবহেলা? জায়ানও ভাবলেশহীন ভঙ্গিতে বলল। তো বিয়ে তোর, এত তাড়াহুড়ো করে আমার কি লাভ? জোবায়ের কটমট করে তাকালো ভাইয়ের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল। ও, আমার বেলাতেই লাভ লসের হিসেব হচ্ছে। আর তোমার বেলায় মাঝরাতে আমি কাজীর কাছে গিয়েছি, রাত দিন ও মানিনি, আর লাভ লসের কথা তো মাথাতেই ছিল না। জায়ান ভ্রু নাচিয়ে বলল। তুই কি আমাকে খোটা দিচ্ছিস? আলবাত তোমার বেলায় আমি দায়িত্ববোধ দেখাতে, আমার বেলায় কোনো দায়িত্ববোধ দেখাচ্ছ না তুমি। জায়ান বিরক্ত হয়ে বলল। এই, তোমার ঘর থেকে বেরো, গেট আউট। জোবায়ের ঘাড় ঘুরিয়ে পুতুলের দিকে তাকিয়ে বলল। আপনি কিন্তু আপনার স্বামীর বেইমানির সাক্ষী রইলেন। বলেই জায়ানের দিকে ঝলসানো দৃষ্টিতে চেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জায়ান তার যাওয়ার পানে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। এরপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। পুতুল কিছু একটা ভেবে বলল। কাজটা কি ঠিক হচ্ছে? ভুল কি হচ্ছে? ভাইয়ার বিয়ে অথচ মা জানে না। একবার মায়ের থেকে তো দোয়া নেওয়াটাও উচিত। পরে গিয়ে দোয়া চেয়ে নেবে। পুতুল আর কিছু বলল না। সে ক্লান্ত। গত 4 দিন ধরেই সে সবাইকেই বলছে যেন লুৎফা তালুকদারকে বিয়ের বিষয়টা বলা হয়। ছেলের বিয়ে অথচ মা জানেই না। যতই হোক মা তো, বলাটা তো উচিত ছিল। তাও কেউ শুনছে না। আজ জোবায়ের ও মোহনার বিয়ে ঘরোয়া ভাবেই হচ্ছে। শুধু জোবায়ের ও জায়ানের কিছু বন্ধুরা জানে ও তারাও বিয়েতে থাকছে। যদিও তেমন কোনো রিচুয়াল মানা হচ্ছে না, তবুও গায়ে হলুদের তো একটা বিষয় আছে। তাই তো জায়ানের অ্যাপার্টমেন্টের ছাদে কাল রাতে ছোট করে একটা প্যান্ডেল করে জোবায়েরকে গায়ে হলুদ দেওয়া হয়েছে। গাড়িতে জায়ান জিহানকে নিজের কোলে নিয়ে বসে আছে। তার পাশেই জোবায়ের। আর জোবায়েরের পাশে জায়ানের এক বন্ধু রাফি। সামনে ড্রাইভারের সাথে বসে আছে জোবায়েরের বন্ধু রাকিব। পিছনের সারিতে সিফাত, ইমরান ও জিহাদ। জায়ান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। পুতুলকে একা বাড়িতে রেখে এসেছে, চিন্তা হচ্ছে বেশ। ভাইয়া, বাবা কোন গাড়িতে? পেছনের গাড়িতে। বাবাকে আমাদের গাড়িতে নিয়ে নিতে। জায়ান বাঁকা চোখে জোবায়েরকে দেখল। এইরকম এতগুলো ছাগলের মাঝে বাবাকে নেবে? ইজ্জতের কিছু রাখবে এরা? ইমরান পেছন থেকে বলে উঠল। জোবাইয়ের আগে বল, এখন বাবাকে চাও নাকি বউ? জোবায়ের ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মানে? এখন আঙ্কেলকে আমাদের গাড়িতে নিতে গেলে আরো দেরি হবে। শেষে কাজী অধৈর্য হয়ে বাড়ি ফিরে যাবে। বাকিরা ঠোঁট চেপে হাসছে আর জোবায়ের ভাবনায় তলিয়ে আছে। কিরে জায়ান, তুই এমন চুপচাপ কেন? জায়ান ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এমনি। ভাবিকে একা বাড়িতে রেখে এসেছো, তাই এত চিন্তা? রাফি শোনা মাত্রই মাথা নেড়ে বলল। তাই নাকি? আগে বলবি তো। এই গাড়ি থামা, আমি এখনই ভাবিকে প্রোটেক্ট দিতে যাব। জায়ান চোখ কুচকে চাইল। ইতোমধ্যেই কপালে ভাঁজ পড়েছে বেশ কয়েকটা। মেজাজকে তুঙ্গে তুলে দাঁতে দাঁত চেপে বলল। কেউ লাভ নেই, আমার কথা ছাড়, দরজা খুলবে না। আর তোকে এমনিতেও আমি গাড়িতে রাখবো না। এই, গাড়ি থামা, ওকে লাথি দিয়ে গাড়ি থেকে বের কর। জায়ানের কথা শোনা মাত্রই গাড়িতে এক দফা হাসি রোল পড়ল। ইমরান হাসতে হাসতে বলল। এই বেটা, বউ পাগলা, এতই যখন বউ নিয়ে চিন্তা, তাহলে সাথে করে নিয়ে এলি না কেন? জায়ান গাল ফুলিয়ে বলল। বলেছিলাম সে আসেনি। ভাই,
ভাবিকে দেখার খুব ইচ্ছে। জোবাইয়ের মুখে কত প্রশংসা শুনলাম। জায়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তার দিকে বাঁকা চোখে চাইল। মনে মনে পণ করলো এদের একজনকেও বাড়িতে ঢুকতে দিবে না। আরে তোরা থাম, একজন কিন্তু ভয়ঙ্করভাবে পড়ছে। জায়ান কটমট চোখে চাইল। মেজাজ তুঙ্গে চড়ে আছে। দরজায় পুতুল ও ঝুমুর নতুন বউ বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই জায়ান কল করে জানিয়েছে যে তারা অ্যাপার্টমেন্টের সামনে আছে। পুতুলের আগে কখনোই বরণ করেনি, তেমন কোনো সুযোগ পায়নি। বয়সী বা কত তার, নিয়ম কানুন কিছুই সে জানে না। এখন নতুন বউ তো বরণ করতেই হবে। যে বরণ করার কথা তার শাশুড়ি, সেখানে সে বরণ করছে। সবই কপাল। যাক, তাও তো মেয়েটাকে বরণ করে ঘরে তোলার জন্য সে আছে। কিন্তু তাকে তাকে বরণ করার জন্য কেউই ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়ালো স্থির হয়ে। কোমর যেন ব্যথায় চিড়ে যাচ্ছে। ইদানিং তার শরীরে নানান রোগ দেখা দিচ্ছে। অসহ্য হয়ে নাক মুখ কুঁচকে দাঁড়ালো। ঝুমুর তার মুখের অভিব্যক্তি দেখে বিচলিত কণ্ঠে বলল, তোমার কি খারাপ লাগছে? সোফায় গিয়ে বসো। না না, আমি ঠিক আছি। আপনার ভাই কোথায় আছে আপা? লিফটে। ও, বলতে বলতেই কলিং বেল বেজে উঠল। পুতুল খুশি হয়ে দরজা খুলতেই ভাসমান হলো সবার মুখ। বর ভেসে থাকা জোবায়ের ও বধূ ভেসে থাকা মোহনাকে দেখে পুতুল কিছুক্ষণ চেয়ে দেখল। পরক্ষণেই জায়ানের ক্লান্ত মুখের দিকে চাইল। জায়ান তার দিকেই চেয়ে, কিন্তু তার কোলে জিহান নেই। চোখ ঘুরিয়ে জিহানকে খুঁজলো, দেখতে পেল ইরফান তালুকদারের কোলে জিহান। আরে কিউট ভাবে, তাড়াতাড়ি আপনার রূপসী যাকে বরণ করে ঘরে তুলুন। ইমরানের কথা শেষ হতেই একসাথে দুই ভাই রাগী চোখে ইমরানের দিকে চাইল। সিমি ভাবি জানি তুমি যে এত লুচ্চু, অন্যের বউয়ের দিকে নজর দাও। জায়ান একটু শান্তি পেল বোধ হয়। না, তার হয়ে জোবাইয়ের জবাব দিয়ে দিয়েছে। জোবাইরের কথা শুনে ইমরান দাঁত খিচিয়ে বলল, এই বেটা, তোর বউকে তুলে নিয়ে গেছে কি? জোবাইর শান্ত থেকে জবাব দিল। তুমি নিতে চাইলেই কি আমি দিয়ে দেব নাকি? দরজায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই আসতে লাগলো। জায়ান পুতুলের ব্যথাতুর মুখের গড়ন দেখেই বুঝলো বহু কষ্টে সে দাঁড়িয়ে আছে। সবাইকে তাড়া দিয়ে বলল, কি নিয়ম আছে তাড়াতাড়ি শেষ করো। পুতুল এগিয়ে গেল দুজনের সম্মুখে। দুজনকে বরণ শেষে ঘরে ঢুকতে দিল। জোবায়ের আর মোহনা ঘরে ঢুকলে জায়ান ঢুকতে যাবে। এমন সময় ইরফান তালুকদার জায়ানকে বাধা দিয়ে বলল, তুই ঢুকিস না, ওখানেই দাঁড়া। ইরফান তালুকদারের কথা শুনে প্রত্যেকেই ভ্রু তুলে তার দিকে চাইল। কেন? ইরফান তালুকদার পুতুলের হাত থেকে বরণের সরঞ্জাম নিয়ে দাঁড়ালো। পুতুল ফ্যালফেল চোখে চাইল তার দিকে। ইরফান তালুকদার হেসে পুতুলকে বলল, তুমি জায়ানের পাশে গিয়ে দাঁড়ায় দাদুভাইকে নিয়ে। পুতুল বাড়তি প্রশ্ন না করে জায়ানের পাশে দাঁড়ালো। ইরফান তালুকদার ঝুমুরকে বলল, ঝুমুর, বাবাকে একটু শিখিয়ে দিই কিভাবে বরণ করে। সবাই অপলক দৃষ্টিতে তাকালো তার পানে। ইরফান তালুকদার কিছুটা মিয়ে যাওয়া কণ্ঠে পুতুলকে বলল, ছোট ছেলের বউকে বরণ করে গড়ে তুললে। তুমিও তো তালুকদার বাড়ির বউ, শ্বশুরবাড়িতে তো আর থাকতে পারলে না। আবার কেউ তোমাকে বরণও করেনি। আজ না হয় আমিই তোমার শাশুড়ি হয়ে তোমাকে নতুন করে বরণ করে গড়ে তুললাম। জায়ান হেসে ফেলল। পুতুলের চোখ ছলছল করে উঠল। উপস্থিত সকলেই হেসে ফেলল। আঙ্কেল, আপনার কিন্তু খুব লাকি কপাল, একসাথে তিনজনকে বরণ করার সুযোগ পাচ্ছেন। হুম, 4 জন। আমার আরেকজন লুৎফা তালুকদার আসছে, যে তাকেও তো সাথে নিয়েই বরণ করছি। উপস্থিত সকলেই হো হো করে হাসতে লাগলো। ঝুমুর তার বাবাকে শিখিয়ে দিল কিভাবে বরণ করতে হয়। ইরফান তালুকদার মাথা নেড়েই ঝুমুরের কথা অনুযায়ী বরণ করলো। পুতুলের চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জায়ান হেসে পুতুলের বাহু আলতো করে এক হাত ধারা আঁকড়ে ধরল। এতটা আশা করিনি হয়তো। ইরফান তালুকদার হেসে বলল, শুক্রিয়া আদায় করো যে বরণ করছি, নয়তো তুই যা করেছিস। বরণ করা শেষ হলেই জায়ান জিহানও পুতুলের হাত ধরে ঘরে ঢুকলো। ঘরের ভেতরে সবাই হৈ হৈ পরিবেশ তৈরি করলো। পুতুল এসে ইরফান তালুকদারকে বলল, বরণ শেষে ঘরে ঢুকলে নাকি শ্বশুরবাড়ির সবাইকে সালাম করতে হয়? এর আগে তো আমি এমন সুযোগ পাইনি, আজ আপনাকে সালাম করি। ইরফান তালুকদার ঘোর আপত্তি জানিয়ে বলল, সালাম করতে দিতাম যদি শ্বশুর হতাম, কিন্তু আমি তো তোমার শ্বশুর বলে নিজেকে সম্বোধন করছি না। আমি তো তোমাকে আর মোহনাকে ঝুমুরের মতো নিজের মেয়েই ভাবি, তাই বাবাকে সালাম করতে হবে না। পুতুল শুনে তৎক্ষণাৎ আবেগে আপ্লুত হয়ে ইরফান তালুকদারকে জড়িয়ে ধরল।
ইরফান তালুকদারও পরম যত্নে পুতুলের মাথায় হাত বুলিয়ে দিল। জায়ান চোখ ভরে শুধু দেখেই গেল। কি হয়েছে? পেট ব্যথা করছে? পুতুল ব্যথায় চোখ খিচে রেখেছে, ব্যথায় মুখের গড়ন অস্বাভাবিকভাবে লাল হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আচানক ঘুমের ঘোরে পুতুল চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। পুতুলের আর্তনাদ শুনে জায়ানও ধরফরিয়ে উঠে বসেছে। বিচলিত কণ্ঠে আবারও বলল, কি হয়েছে পাখি? পেট ব্যথা করছে? ডক্টর ডাকবো? পুতুল চোখ খিচিয়ে দুই দিকে মাথা নেড়ে বলল। লাগবে না। জায়ান অসহায় চোখে পুতুলকে দেখল। ইদানিং প্রায় সে এমন ঘুমের ঘোরে এমন আর্তনাদ করে ওঠে। দুই হাতে পুতুলকে নিজের সাথে জড়িয়ে ধরল। পুতুলের মাথা তার বলিষ্ঠ বুকে ঠেকিয়ে অপরাধী গলায় বলল, যদি জানতাম আমার একটা ইচ্ছে তোমাকে এতটা নেতিয়ে দেবে, তাহলে বিশ্বাস করো জান, আমি দ্বিতীয়বার আর বেবির কথা মুখেও আনতাম না। পুতুলের মধ্যে কোনো ভাবান্তর নেই। ব্যথায় তার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। ধীরে ধীরে ব্যথা কমতেই পুতুল আস্তে আস্তে স্বাভাবিক হলো। পুতুলকে স্বাভাবিক হতে দেখে জায়ান একটু স্বস্তি বোধ করলো। তার বুক থেকে পুতুলের মাথা তুলে কপালে গাঢ় উষ্ণ চুমু দিয়ে আদুরে গলায় বলল, আমি সরি পাখি। কেন? আমার বেবির জন্যই তো তোমার এত কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে? জায়ান পুতুলকে কয়েক পলক দেখে একটা ফাঁকা ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলোমেলো কপালে আঁচড়ে পড়া চুলগুলো যত্ন করে পুতুলের কানের পেছনে গুজে দিয়ে বলল, আমি বলছি, আমার সেই পুতুলের মতো বউটা দিনে দিনে আরও ঢোকা হয়ে যাচ্ছে। উজ্জ্বল মুখের সৌন্দর্যে আধার নেমেছে। সবসময় হম্বিতম্বি করা বেয়াদব বউটা এখন একেবারে নীরব শান্ত হয়ে গেছে। আর কি শুনতে চাও? একটা বেবি যে সব এমন করে বদলে দিবে ভাবতেই পারিনি। পুতুল মনোযোগ দিয়ে শুনল তার কথা। চোখ তুলে শীতল দৃষ্টিতে একবার দেখল জায়ান নামক এই পুরুষটিকে। পুতুল যেন গলে গেল স্থির থেকে জায়ানের বুকে তার মাথা এলিয়ে দিল। চোখ বন্ধ করলো। এই একটা জায়গাতেই সে তার শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে যায়। এই পুরুষটির যত্নে সে আটকে আছে। লোক সত্যি বলে, মনে প্রশান্তি থাকলে শরীরের যন্ত্রণা আর অনুভব হয় না। যেমনটা আগে সুস্থ থাকলেও সে কোথাও না কোথাও শান্তি পেত না। তবে এখন হাজারো অসুস্থতাও তাকে যেন পূর্বের মতো কাবু করতে পারে না। এখন তার বাঁচতে ইচ্ছে করে, যেন বহু বছর এই পুরুষটির যত্ন উপভোগ করতে পারে। বহু বছর স্বামী নামক এই লোকের বুকে মাথা রেখে রাত পার করতে চায় সে। যেই যত্নের কাঙ্গাল ছিল এতদিন, সেই যত্ন এখন পাচ্ছে। তার ভাবনার মাঝে কপালেও চুলের ভাঁজে ভেজা কিছু অনুভব করলো। পুতুল মাথা তুলে জায়ানকে দেখল। অন্ধকারেও ড্রিম লাইটের আলোতে স্পষ্ট বুঝতে পারল জায়ানের চোখ পানিতে চিকচিক করছে। পুতুল হকচকিয়ে দুই হাত দিয়ে জায়ানের চোখ মুছল। কাচ্ছেন কেন? জায়ান পুতুলকে জড়িয়ে ধরল। তার ঘাড়ে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে বলল, খুব ভালোবাসি বউ তোমাকে। আমার যে তোমার এই কষ্ট সহ্য হচ্ছে না, তোমার এই আর্তনাদ আমার সহ্য হয় না। আমি তোমাকে এভাবে ধীরে ধীরে নরবর হতে দেখতে পারছি না। কি করলে? কোথায় গেলে? আমি আমার পুরনো বেয়াদব নারীকে আমার সে পুরনো আদরে বউকে ফিরে পাবো। সুস্থ অবস্থা আমি তাকে দেখব। বলেই আবারও ফুপিয়ে উঠল। পুতুল বিস্মিত হলো। জায়ান কাঁদছে, তাও তার জন্য? আচ্ছা, কষ্ট কার হচ্ছে, তার নাকি জায়ানের? জায়ান আবারও বলল। আমার ভালো লাগে না তোমাকে এভাবে মুচড়ে যেতে দেখতে। পুতুল হাসলো। হেসে জায়ানের চুলের ভাঁজে হাত বুলিয়ে মিহি গলায় বলল, এই যে তালুকদার সাহেব, এটা স্বাভাবিক। আপনার ছানাদের স্বভাবই এমন। দুনিয়াতে আসার আগেও আমায় জ্বালিয়ে মারবে, দুনিয়াতে আসার পরেও জ্বালিয়ে মারবে। জায়ান মাথা তুলে চাইল। পুতুল ফের হেসে জায়ানের চোখ মুছে বলল, প্রথমবারেই আমার অভ্যেস হয়ে গেছে। আপনার ছেলে আমাকে এর থেকেও বেশি জ্বালিয়েছে, এটা স্বাভাবিক। জায়ান আর কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে বসে রইল। পুতুলের কিছু একটা মনে হতেই জায়ানকে বলল। কয়টা বাজে? জায়ান বেড হাতড়ে ফোন বের করে সময় দেখল। 11:45। কেন? পুতুল জিহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। নবাবের জন্মদিন আজ। জায়ান তির্যক দৃষ্টিতে চাইল পুতুলের দিকে। পুতুল এখনো জিহানের দিকে তাকিয়ে। জায়ান তো ভুলেই গিয়েছিল। ভুলে গিয়েছে বলতে ভুল, সে অবশ্য সন্ধ্যায় মনে করেছিল। ভুলে গিয়েছে বলতে ভুল, সে অবশ্য সন্ধ্যায় মনে করেছিল, কিন্তু এখন এই পুতুলের চিন্তা একদম মাথা থেকেই বেরিয়ে গেছে। কিছু বলবে এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে জায়ান দরজার দিকে চাইল। রুকুচকে বেড থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো জোবায়ের। মুখে কিছু না বললেও সে মনে মনে বলল, এর আজকে বাসর রাত, বউ রেখে এখানে কি করছে? পরক্ষণেই
জোবাইরের পেছনে মোহনাকে দেখলো। ওহ, এর বউর সাথে। কি চাই? জোবাইর কপাল কুঁচকে চাইলো ভাইয়ের দিকে। এই খরুশ তার সাথেই কেন এমন করে? বাসরাতে বউকে নিয়ে এখানে এসেছে, তার সাথে কেন এমন ব্যবহার করছে? এখানে কি সে থাকতে এসেছে নাকি? গম্ভীর গলায় বলল। স্টুপিড, সামনে থেকে সরো। জোবাইরের পেছনে থাকা মোহনাও ফিক করে হেসে ফেলল। জোবাইর ঘরের ভেতরে ঢুকলো, পুতুলকে দেখে বলল। জিহানকে তুলে দিন। জায়ান তার সম্মুখে এসে বলল। থাক, তুলতে হবে না, ঘুমাচ্ছে ঘুমাক। জোবাইর বাঁকা চোখে চেয়ে এগিয়ে গেল বেডের দিকে। জিহানের পাশে বসে মৃদুস্বরে ডাকলো। চাচ্ছু ওঠো। না, জিহান উঠল না। পুতুল হেসে বলল। এভাবে উঠবে না, আমি ডাকছি। বলেই পুতুল জিহানের পাশে বসলো। তার কানের কাছে অল্প আওয়াজে বলল। জিহান, তোমার আব্বু বাইরে চলে যাচ্ছে তোমাকে রেখেই। সাথে সাথেই ধরফরিয়ে উঠল জিহান। জিহানকে এভাবে উঠতে দেখে পুতুল ব্যতীত তিনজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। জিহান চোখ ডলে প্রথমেই বাবার দিকে তাকালো। জায়ান গিয়ে জিহানের পাশে বসে তাকে টেনে কোলে তুলে নিল। দেওয়াল ঘড়ির দিকে চেয়ে জিহানের গালে শব্দ করে চুমু দিয়ে বলল। হ্যাপি বার্থডে মাই বয়। আমার অবেলার ফুল, আমার মানিক, আমার সোনা বাবাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার আব্বুকে অনেক অনেক শুভেচ্ছা। জায়ান থামতেই জোবাইর ও মোহনা একসাথে আওয়াজ করে হ্যাপি বার্থডে জিহান বলল। সবার এমন কথা শুনে জিহান ঘুমের রেশ কাটিয়ে দাঁত বের করে কিটকিটিয়ে হেসে ফেলল। জায়ানের গলা জড়িয়ে ধরে বলল। তাঙ্কু। জিহানের থ্যাংক ইউ শুনে আরেক দফা সবাই হাসল। রাত তখন প্রায় 2টা, কিন্তু জায়ানের ঘরের সদস্যগণ এখনো ঘুমায়নি। জায়ান ও পুতুলের মাঝে জিহান শুয়ে বাবা মায়ের কথা শুনছে। পুতুল জিহানকে নিজের বুকের সাথে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জিহান মাথা তুলে মায়ের দিকে চেয়ে বলল। আম্মু, তুমি তো আমাকে হ্যাপি বার্থডে উইশ করলে না। পুতুল হেসে শব্দ করে জিহানের কপালে চুমু দিয়ে বলল। তাতে কি, আম্মু যে তোমাকে দুনিয়াতে এনেছে, তোমার জন্যে তো সব সময় আমার দোয়া আছে। আম্মু তার বাচ্চাকে অনেক ভালোবাসে। তোমার আগমন যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর খুব সুখকর ছিল না, তাই আর উইশ করতে পারি না। জাহান পুতুলের মুখের দিকে তাকালো। যতই সে তাদের বর্তমান সাজিয়ে দিক, তাদের সে অতীতটা মুছতে পারেনি। পুতুল এখনো মনে রেখেছে সেই তিক্ত অতীতকে, আর হয়তো কখনোই ভুলতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে জিহানের দিকে তাকালো। জিহান মুখ গোমরা করে মায়ের মুখের দিকে চেয়ে বলল। বলো জিহান, হ্যাপি বার্থডে বলো। পুতুল হেসে জিহানের ছোট ছোট হাত দুটো ধরে তার ফুলো পেটের উপর আলতো করে রাখলো। হেসেই বলল। আপনি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আমার কাছে সেই দিনটা উদযাপন করার মতো কিছুই নয়। তবে হ্যাঁ, যেদিন থেকে আপনি আমার এখানে এসেছেন, সেই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ উদযাপন করার একটা দিন। কারণ যতদিন আপনি আমার এখানে ছিলেন, ততদিন আপনাকে আমি খুব কাছ থেকে অনুভব করেছি। কিন্তু যেদিন আপনার আগমন হলো পৃথিবীতে, সেদিন থেকে আপনার সাথে আমার দূরত্ব বেড়েছে। সেই পুরনো 10 মাসের মতো আপনাকে অনুভব করতে পারি না আমি। তাই এই দিনটাকে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তারপরেও আমার ভুলের মাসুল, আমার নারী ছেঁড়া 7 রাজার ধনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আর আপনার সাহেবী ভাষায় হ্যাপি বার্থডে সোনা। জিহান তার মায়ের এত কঠিন সব বাক্য বোঝেনি, তবে শেষের 2 লাইনের বাক্যের অর্থ সে বুঝেছে। খিলখিল করে হাসতে লাগলো। পুতুল 2 নয়ন ভরে দেখল তার সেই প্রাণখোলা হাসি। এক দৃষ্টে চেয়ে রইল তার মুখের দিকে। এখন সব কেমন যেন স্বপ্নের মতো লাগে। তার সংসার আছে, এটা তার সংসার। স্বামী সন্তানকে ঘিরেই ছোট্ট সংসারটা শুধুই তার। নিজের হাত দিয়ে সাজানোই সংসার। কত শত তাহাজ্জুদের ফলেই সংসার। এখন এই সংসারের দিকে চাইলে পুরনো সেই তিক্ত রাতগুলোর কথা আর মনেই পড়ে না। এই সুখের কাছে সেই তিক্ত দিনগুলো কিছুই না। এত সুখ পাওয়ার জন্য যদি অমন একটা অতীত হয় তবে মন্দ নয়। জায়ান জিহানকে নিজের দিকে টেনে তার বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল। অনেক হয়েছে পাকামো, এখন ঘুমাও, অনেক রাত বেড়েছে। জিহান মাথা তুলে বাবার দিকে চেয়ে হেসে আবদারি সুরে বলল। কাল স্কুলে যাব না। আচ্ছা, যেতে হবে না। জিহান খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। জিহান ঘুমিয়ে গেলে তাকে এক পাশ দিয়ে শুয়ে দিয়ে জায়ান পুতুলের পাশে এসে শুয়ে পড়ল। পুতুলের মুখটা আলতো করে আঁকড়ে ধরে
সারা মুখ জুড়ে পাগলের মতো চুমু দিতে দিতে বলল, আই লাভ ইউ সো মাচ। হঠাৎ এমন একটা ছোট্ট রাজপুত্রকে উপহার দেওয়ার জন্য। পুতুল হেসে তাকে খুঁচিয়ে বলল। ওহ, তাহলে এটা ঘুষ? জায়ানও হেসে তার থুতনিতে একটা ছোট কামড় দিয়ে পুতুলের পেটে হাত রেখে বলল। হুম, এটা তার ঘুষ। তাই? জায়ান উপর নিচে মাথা নেড়ে বলল।